যে বিএনপি প্রতারণা করেছে গণভোট প্রসঙ্গে। আমি আপনার কাছে যাবো, আমি মাহবুব ভাই ছোট করে প্রশ্ন উত্তর দিবেন। আয়নায় আসলে মুখ দেখা দরকার। প্রতারণার সাথে প্রতারণা, তার উপরে প্রতারণা, তার উপরে প্রতারণা, যেটা আমাদের সব সময় রাজনীতি ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিবিদরা করে থাকেন। আপনি যখনই আপনি নির্বাচন আসে তাদের মতো চমৎকার দেশ দরদি এবং মুক্তিযুদ্ধের পক্ষের থাকেন না, এবং যখনই তো ক্ষমতা থাকেন কই সেই সব কথাবার্তা আমরা এখন শুনছি না। বিএনপি যখন গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ সংসদে বাতিল করার প্রস্তাব করে, আমাদের বিএনপিকে নিয়ে আমাদের মনে সন্দেহের উদ্রেক হয় এবং আমরা আমাদের জায়গা থেকে এটা আসলে আমরা নিজেরাই সন্দিহান এবং আমরা নিশ্চিত হতে পারছি না যে এই বিএনপিকে আসলে সেই বিএনপি কিনা যেই বিএনপি বাংলাদেশ পন্থার কথা বলে, জাতীয়তাবাদের কথা বলে, দলের নামের সাথে জাতীয়বাদ শব্দটা থাকে। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে 11 দলীয় জোট আজ সরকারের বিরুদ্ধে প্রথম বিক্ষোভ সমাবেশ করেছে। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের অভিযোগ, গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে সরকার স্বৈরতান্ত্রিক ব্যবস্থা কায়েম করতে চায়। তবে আইনমন্ত্রী জানিয়েছেন, জুলাই সনদ বাস্তবায়নের সাথে গণভোট বাতিলের কোনো সম্পর্ক নেই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সনদ না মানার অভিযোগকে বিভ্রান্তি বলে মন্তব্য করেছেন। এমন রাজনৈতিক টানাপোড়েনের মাঝে সমাধান কোন পথে? যে বিএনপি মেজর জিয়াউর রহমান থেকে এসেছে, যে বিএনপি আপসী নেত্রী বেগম খালেদা জিয়া থেকে এসেছে। আমরা দেখি যে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল করার প্রস্তাব করে বিএনপি। মানে মানবাধিকার নিশ্চিত করাটা এটা তো শুধু বিএনপি নয়, সবার জন্য গুরুত্বপূর্ণ, জনগণের জন্য গুরুত্বপূর্ণ। বিএনপি কি তাদের জায়গা থেকে মনে করছে যে তারা এবার সরকারি দল, তারা আজীবন সরকারি দল থাকবে? তাহলে তাদের এই জন্য এগুলো নিয়ে আর চিন্তা করার প্রয়োজন নেই। তারা তো সরকারি দলে থাকবে, ক্ষমতায় থাকবে, সো তাদের ক্ষমতাকে কোনোভাবে সংকুচিত করা যাবে না। কিন্তু তারা যেন এটুকু ভুলে না যায় যে ক্ষমতার পালাবদল এটা আবশ্যক, এবং এই ক্ষমতার পালাবদলে একদিন বিএনপিও তাদের জায়গা থেকে বিরোধী দলের ভূমিকায় যেতে পারে, তাদেরও মানবাধিকারের আইন প্রয়োজন হতে পারে, তাদের জায়গা থেকেও গুম খুনের অধ্যাদেশ প্রয়োজন হতে পারে। নীলোফার চৌধুরী মনি, স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক বিএনপি, সার্জিস আলম, মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের এনসিপির, এবং মাহবুব আজিজ, সাংবাদিক ও কলামিস্ট। গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে আসলে সংসদে বেশ উত্তাপ ছড়াচ্ছে। একই সঙ্গে আজ থেকে আবার রাজপথেও বিরোধী দল অর্থাৎ 11 দলীয় জোট তারা রাজপথে নেমেছেন, বিক্ষোভ করেছেন আজকে। সেসব বিষয় নিয়ে আজকে আমাদের প্রাসঙ্গিক বিষয়, যেখানে সমাধান আসলে কোন পথে হচ্ছে, সংসদে হবে না রাজপথে হবে, সেসব বিষয় নিয়ে আমাদের অতিথির কাছে প্রশ্ন থাকবে। প্রথমে যাব সার্জিস আলম, মুখ্য সংগঠক এনসিপির। আমার কাছে প্রশ্ন প্রথম থাকছে, সেটা হচ্ছে যে সংসদে যখন আলোচনা চলছে, সংসদ চলছে, এই মুহূর্তে আপনাদের বিরোধী দলের জোট তারা কেন রাজপথে আসলেন? এটা কতটা যৌক্তিক বলে আপনি যুক্তি তুলে ধরবেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে যারা শুনছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ। প্রথমে আমি অভিনন্দন জানাতে চাই আমাদের চ্যাম্পিয়নদেরকে, যারা আমাদের এই যে অনূর্ধ্ব 20 যে সাফ, সেখানে সর্বশেষ ফাইনালে ভারতকে হারিয়ে তারা আমাদের সাউথ এশিয়ার চ্যাম্পিয়ন হয়েছে। আমরা এভাবে তাদের মাধ্যমে পুরো বিশ্বের কাছে আমাদের যে প্রাইডের জায়গাটা সেটা দিনে দিনে আরও বড় হবে, এটা প্রত্যাশা, এবং তাদের প্রতি অনেক অনেক বেশি কৃতজ্ঞতা। প্রথমত হচ্ছে, একটা সরকার নতুন করে তাদের জায়গা থেকে সরকার গঠন করেছে, এখনও 2 মাস হয় নাই। বিরোধী দল বলেন কিংবা বিরোধী দলীয় জোট বলেন, তারাও তাদের জায়গা থেকে কখনো এটা চিন্তা করে না যে 2 মাসের মধ্যে সরকারের কার্যক্রমের বিরুদ্ধে তাদেরকে রাজপথে নামতে হবে। এটা কোনো বিরোধী দল তাদের জায়গা থেকে চিন্তা করে না। কিন্তু আমরা যখন আমাদের জায়গা থেকে দেখি যে আমাদের এই যে সংসদ, এই সংসদে বিএনপি তাদের জায়গা থেকে গণভোটের আগে, নির্বাচনের আগে যেই কথাগুলো ঐকমত্য কমিশনে বলেছিল, যেই কমিটমেন্টটা তারা জুলাই সনদে করেছিল, এই জায়গাগুলোকে তারা প্রশ্নবিদ্ধ করা শুরু করেছে, ইভেন গণভোটকে তারা অবৈধ বলা শুরু করেছে, তখন এটা আমাদেরকে হতাশ করে, এবং এটা হচ্ছে জনগণের সাথে প্রতারণার একটা নতুন দৃষ্টান্ত তৈরি হয়। যখন আমরা দেখি যে আমাদের সংসদে, আমরা একদম নির্দ্বিধায় বলতে পারি যে শত শত মানুষ বিএনপির গুমের শিকার হয়েছে। সেদিন সংসদে দাঁড়িয়ে জনাব ইলিয়াস আলীর সহধর্মিনী যখন বলছিলেন যে ইলিয়াস আলী কোথায়, এটা কিন্তু সেই গুমের কথা মনে করিয়ে দেয়। সেখানে সংসদে দাঁড়িয়ে এবং সর্বশেষ আরও গুরুত্বপূর্ণ 3টা বিষয়, যেটা বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা
প্রতিষ্ঠানগুলোর স্বকীয়তা বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। স্পেশালি নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করার যে প্রচেষ্টাটা নেওয়া হয়েছিল এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এটাতে সবাই বাহবা জানিয়েছে। ইভেন তখন ঐক্যমত্য কমিশনে জনাব সালাউদ্দিন আহমেদও জানিয়েছে, তিনি তার জায়গা থেকে যখন এগুলোতে একমত হয়ে জুলাই সনদে স্বাক্ষর করলো বিএনপি, আমরা দেখলাম এই সংসদে এসে জাতীয় সংসদ সচিবালয় অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান যে অধ্যাদেশ সেটাকে রহিত করার সুপারিশ করেছে। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ রহিত করার সুপারিশ করেছে। সুপ্রিম কোর্ট সচিবালয় সংশোধন আদেশ 2025 এবং 26 রহিত করার সুপারিশ করেছে। মোট 4টি বিষয় অধ্যাদেশ রহিত করার প্রস্তাব দিয়েছে। এরকম না, আরো বেশি। তো এরকম তারা তাদের জায়গা থেকে যতগুলো করেছে, এই প্রত্যেকটার কারণে এর পূর্বে কিন্তু তারা সাফারার ছিল। তারা এর আগেও বিচারকের বয়স নিয়ে যখন সুবিধা নিতে চেয়েছে, তখন এটার জন্য শুধু বিএনপি না, পুরো বাংলাদেশকে কিন্তু এটার জন্য ভুক্ত হয়েছে। তারা তাদের জায়গা থেকে কেন ওই একই কাজগুলো আবার করছে, আবার পা বাড়াচ্ছে, এটা আমাদের মনে যখন সন্দেহ তৈরি করে, তখন আমরা বিএনপির বিরোধী দল হিসেবে নয়, বিএনপির বিরোধিতা করে নয়, বরং বিএনপিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে আমাদের রাজপথে যেতে হয়েছে। এবং মাত্র 1.5 মাসের হানিমুন পিরিয়ডে যখন বিএনপি আছে, এই সময়ের মধ্যে তারা তাদের কথা এবং কাজের মধ্য দিয়ে আমাদেরকে রাজপথে যেতে বাধ্য করলো। মনিয়াপা, আপনি তো শুনছিলেন সার্জিস আলমের বেশ কয়েকটা যুক্তি যে কি কারণে তারা রাজপথে যাচ্ছেন। আপনারা তো দীর্ঘ 17 বছর বিরোধী দলের থেকে রাজপথে ছিলেন, আন্দোলন করেছেন, দাবি দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছিলেন। সেটা যেমন যৌক্তিক ছিল, আপনারা কি মনে করেন যে এই আন্দোলনটাও যৌক্তিক? তারা যে সমাধান যখন সংসদে পাচ্ছেন না, তখন রাজপথে নামাটা কি তাদের জন্য যৌক্তিক কিনা? আপনি একজন পরীক্ষিত নেত্রী হিসেবে আপনি জানাবেন। ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন, এবং আমার সহালোচক বৃন্দদেরকে ধন্যবাদ। দেখেন, এই যে এই গণভোট বাতিলের যে কথাটা আসছে, সেটার আগে কিন্তু বিএনপি আপনার সংস্কার কমিশনে বহুদিন বসেছে, সবার সাথে আলোচনা করেছে। যত রকম বিএনপি প্রত্যেকটা পদক্ষেপে বিএনপি কিন্তু ভুলটা ধরিয়ে দিয়েছে। প্রথমে খেয়াল করেন, বিএনপির সামনে এবং জনগণের সামনে নির্বাচনের বিকল্প কিছু ছিল না, জাতীয় একটা নির্বাচন। কারণ ইন্টারিম গভর্নমেন্ট প্রত্যেকটা জায়গায় খুবই খারাপ করছিল, দেশের অবস্থা খুবই খারাপ, যেটার জের এখন দিতে হচ্ছে। এখন পর্যন্ত আরও কতদিন হবে জানি না। সেইখানে একটা রাজনৈতিক দলের ভীষণ প্রয়োজন, বিধায় কিন্তু নির্বাচনটা বিএনপি চেয়েছে। এবং সেই চাওয়ার পরেও কিন্তু বিএনপি প্রত্যেকটা জায়গায় কিন্তু ভুল ধরিয়ে দিয়েছে, এটা করা ঠিক হবে না, এটা করা ঠিক হবে না। আপনারা কিন্তু কালের সাক্ষী। তো বিএনপি বলেছে, আবার বিএনপি কিন্তু সেটার সাথে কাজ করেছে। কেন কাজ করেছে? কারণ ওটা নিয়ে যদি শুধু ওই মুহূর্তে দ্বন্দ্ব হতো আমাদের অনুজদের সাথে, আমাদের আজকে যারা বিরোধী দলের মেইন জামাত ইসলামীর সাথে, তাহলে হয়তো নির্বাচন আরও কালক্ষেপণ করার সুযোগ পেত ইন্টারিম গভর্নমেন্ট। তো বিএনপি প্রত্যেকটা ব্যাপারে বলেছে। গণভোটের সময় যখন ফার্স্ট কথা ওঠে, তখন কিন্তু বিএনপি প্রথমেই গণভোটের বিপক্ষে ছিল, যে এটা হয় না। এটা হলে এই গণভোটের আগে আরেকটা গণভোট করতে হয়, এই কারণে যে গণভোটটা সংবিধানে নাই। এটার আগে একটা গণভোট করতে হবে, যে গণভোটটা হতে পারে কি পারে না, সেটা কিন্তু বলার পরে যখন তারা শুনে নেয়, এবং আজকের যারা আমাদের অনুজ, যারা এনসিপি, তাদের তখন দৌড়াতে অনেক বেশি ছিল। একটা সরকারের ছত্রছায়া হতে পারে, আদর পেলে কে না করে, আমরাও করতাম, হতে পারে। তো তাদের সেই দৌরাত্ম যেমন ছিল, ওই মুহূর্তে কিছু বললেই তারা যে ধরনের বাক্যবাণে আমাদেরকে বিদ্ধ করতো, আমরা প্রবীণ হিসেবে, সিনিয়র হিসেবে ওদের সাথে ওই বাক্যতে আমরা যেতে পারি না, ওরা যেভাবে পারে। আপনারা বারবার বলেছিলেন যে আপনাদের রাষ্ট্র পরিচালনার একটি অভিজ্ঞতা আছে। আমি সেটাই বলছি, ওই অভিজ্ঞতা নিয়ে বিএনপি প্রত্যেকটা পদক্ষেপে ভুলটা ধরিয়ে দিয়েছে। লাইক আমি আপনাকে বলি, বিএনপি যেখানে সিগনেচার করেছে, এই সিগনেচার করার কথা কাদের? জুলাই সনদে প্রথমেই করার কথা যাদের ভ্রুণ চাইল্ড, এই এনসিপি, অস্বীকার করব না, ওরাই কিন্তু এই জুলাই সনদ বলেছে। আমরা তাদের সাথে একত্রতা ঘোষণা করেছি, কিন্তু তারা কিন্তু যে কোনো কারণেই হোক সিগনেচার করে না। ইলেকশনের ঠিক আগ মুহূর্তে তারা হয়তো করেছে, যেটা 1 মাস সময় ধার্য করে দেওয়ার পরেও তারা করে নাই। বিএনপি করেছিল কোথায়? নোট অফ ডিসেন্ট সহ। কিন্তু যখন ইন্টারিম গভর্নমেন্ট প্রধান যখন ঘোষণা দিল, তখন কিন্তু নোট অফ ডিসেন্ট ছিল না। 4-4টা প্রশ্ন আসলো। এই প্রশ্নগুলো কিসের ভিত্তিতে আসলো? তারা কিন্তু প্রশ্নের উত্তর দিতে বাধ্য ছিল। তখন আপনারা প্রতারণা বলেছিলেন, এটা আমরা প্রতারণা বলেছিলাম, এবং আমরা এটাকে যে একটা সময় আসলে এটা ধুপে টিকবে না, এটাও আমরা বলেছিলাম। কারণ ওইখানে কথা যেটা হয়েছিল যে ইলেকশন হওয়ার পরে সংসদই এটাকে বাস্তবায়ন করবে। লাস্ট হাতিয়ার কিন্তু সংসদ 2/3 মেজরিটি নিয়ে।
তো 2/3 মেজরিটি নিয়ে যদি হয়, এবং আমাদের আপনি দেখেন আমরা কোথায় প্রতারণা করলাম, আমরা তো প্রতি পদক্ষেপে প্রতারণার শিকার হলাম। 2/3 মেজরিটি নিয়ে এটা করতে পারে, যদি না করে অটো এই অধ্যাদেশ ইন্টারিম গভর্নমেন্ট দিতে পারে না, তারপরেও দিয়েছে, আমরা কিছুই বলি নাই যে ঠিক আছে আগে সরকার গঠন হোক, তারপরে কে 2/3 মেজরিটি হয় সেই হিসাবে কাজ হবে। যদি তারা হয়ে যায়, জামাত যেটা বলেছে, ওপেন বলেছে, ক্ষমতায় আমাদেরকে আসতেই হবে, যে কোনো মূল্যে ক্ষমতায় আসতেই হবে, তারা যেভাবে কথা বলেছে, তো সেই জায়গায় আমরাও তো এরকম আমাদেরকে ভয় দেখিয়েছে সকালে বিকালে সন্ধ্যা রাতে। তো আমরা এটা মনে করছি সরকার যেই হোক না কেন তার লাস্ট হাজয়যুক্ত হয়েছে দিয়ে এটা সমাধান হবে। তো সমাধানে আপনি দেখেন যে আপনার গণভোট 1, 2, 3, 4 অনেকগুলা পদ্ধতিতে এই গণভোটটা অবৈধ হয়ে যায়, গণভোটটা বৈধ হয় না কোনোভাবেই। তো সেই জায়গায় গণভোট আর জুলাই সনদ এক না। জুলাই সনদে বিএনপি যেই জায়গায় স্বাক্ষর করেছে, বিএনপি সেই জায়গায় ধারণ করে, বিএনপি সেই জায়গায় পালন করতে চায়। বিএনপি এর আগেও 17টা সংশোধনী হয়েছে, আবারও সংশোধনী হবে। সংশোধনী হতে তো ক্ষতি নাই, সংশোধনী ধরেই তো মানুষ, এটা তো এক ধরনের আইনের কাজগুলো করে। তো সেইখানে আমাদের সন্তানরা জুলাই সনদে জুলাই অভ্যুত্থানে যারা সামনে ছিল, আমরা কোনোভাবেই চাই না যে তাদের কোনো সমস্যা হোক, কখনোই। কারণ এইখানে লাভবান কিন্তু তারা, আমরা সবাই। আমরা কিভাবে আমাদের সন্তানদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি? নেভার অ্যান্ড নেভার। তাদেরকে বুঝতে হবে বাস্তবতা কি জিনিস। 2 মাসের মধ্যে যদি তারা আন্দোলন করে এইভাবে, তাহলে কিন্তু যাদেরকে আমরা সবাই মিলে ঠেকিয়েছিলাম, তারা কিন্তু ঢুকে পড়ার জন্য শুধু কাউন্টডাউন করছে। কাউন্টডাউনে আমি আবারও বলছি, আমি তাদের পক্ষ হয়ে বলছি, কাউন্টডাউনে কি হবে? আমরা কিন্তু জেল জুলুম হুলিয়ার মধ্যে হয়তো ফিরে গেলাম, বিএনপি একটা বড় দল, জেল জুলুম হুলিয়ার মধ্যে ফিরে গেলাম, কিন্তু তাদেরকে যদি একজন করে যদি আপনার কোনো রকম প্রতিশোধের জায়গায় নিয়ে যায়, তাহলে রাষ্ট্র একটা সন্তান হারাবে, আমরা একটা ভাই হারাবো, আমরা আমাদের সন্তানদের হারাবো। আমরা কোনোভাবেই এটা চাই না। যদি তারা এই জিনিসটা না বুঝে, এত সুন্দর একটা ইলেকশন হওয়ার পরে, এত সুন্দর একটা সরকারি দল বিরোধী দল হওয়ার পরে, যদি এই রাষ্ট্র যদি আপনার চলমান না থাকে, যদি এবং আন্তর্জাতিক যুদ্ধের একটা ক্ষেত্র চলছে, এই অনেক রকম সমস্যা, রাষ্ট্রের অর্থনীতি চরম নাজুক অবস্থা, তার উপর মরার উপর খাড়ার ঘা হিসেবে আপনার সারা বিশ্বে তেল সংকটের একটা সমস্যা চলছে, এগুলো সব কিছু মিলে বিরোধী দলকে সিরিয়াসলি চিন্তা করতে হবে যে আমি কি চাই, আমার সাথে দেশের মানুষের কতটা সংশ্লিষ্টতা থাকবে। শুধু আমার কারণে, আমার মানে ভালোর জন্য আমি একটা কিছু ঘটাবো, আবার দেশটা অশান্ত হবে, অচল হওয়ার চেষ্টা হবে। এতে কিন্তু ওই যে বলে না যে কবি, যে আমি কি একাই হেরেছি, তুমিও কি একটু হারনি, হারলে কিন্তু সবাই হারবে। এই জিনিসটা তাদের বুঝতে পেরেছি। আমি যাব হচ্ছে মাহবুব আজিজ ভাই, সাংবাদিক, আপনি একটু জানাবেন যে আমি দুজনকে কিন্তু একই প্রশ্ন করছি না, আপনাকেও একই প্রশ্ন করতে চাই যে এটা আসলে কতটা যৌক্তিক যে বিরোধী দলের এখন রাজপথের আন্দোলনটা। সঙ্গে মনিয়াপা কিন্তু একটা কথা বলেছেন যে হারলে সবাই হারবে। আপনি কি এখানে ধন্যবাদ, শুভেচ্ছা সবাইকে, একমত কিনা আর কি? দেখুন, যে 24-এর গণ অভ্যুত্থানের যে মূল যে প্রত্যয়টা ছিল, যেটা মানুষের আশা ছিল যে গণতন্ত্র, জবাবদিহিতা এবং এই আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, এই জন্যই তো মানুষ সব দল মত নির্বিশেষে মানুষ রাস্তায় নেমে আসে এবং স্বৈরাচারের পতন ঘটে। কিন্তু তারপর আমরা আসলে কি দেখলাম 8 তারিখের পরে? এই অন্তর্বর্তীকালীন সরকারের যে মতলববাজি, তার যেন ধারাবাহিক অনেকগুলো আমরা কুফল দেখতে পাচ্ছি বিভিন্নভাবে। আপনি দেখুন, মতলববাজি নাম্বার 1, জাতীয় ঐক্যমত্য পরিষদ। এই যে জাতীয় ঐক্যমত্য পরিষদের নামে যেই ঘটনাটি ঘটেছিল, এটা কি শুরু থেকেই বলা হয়েছিল এটা কি সম্পূর্ণ জাতিকে, পুরো জাতিকে প্রতিনিধিত্ব করে কিনা, এবং এই জায়গাতে যেই বিষয়গুলোকে আঘাত করবার চেষ্টা করা হয়েছে, প্রথমে সময় কেন সেটা করা হবে না, এবং এই জায়গাটা খুব জরুরি, কারণ দেশটাকে ফোকলা করে দিয়ে গেছে, এবং যারা করে দিয়ে গেছে তারা অনেক সহি কথাবার্তা বলে, এবং সেই কারণে এইগুলো আমাদের সামনে থাকলে আগামীতে বিএনপিকেও আমরা বলতে পারবো, ভাই এই অবস্থায় ছিল, আপনি আমাদের কোন অবস্থায় নামালেন। আমার প্রশ্ন ছিল আসলে এই আন্দোলনটা যৌক্তিক আন্দোলন তো তারা বলছে, তারা যেটা জামাত যেটা করতে চাচ্ছে যে আওয়ামী লীগের এই অনুপস্থিতিতে তারা আওয়ামী লীগ হয়ে উঠবে,
এবং যেহেতু সরকার ড্রাইভিং সিটে থাকে, সরকার অনেক ভুল করতে পারে এবং সরকারের এই বিরুদ্ধে এই সমস্ত কথাবার্তা তো বিরোধী দলই বলবে। এবং যেহেতু আপনার মনে পড়ে 91 সালে ক্ষমতায় যখন বিএনপি, তখন শেখ হাসিনা বললেন যা সূক্ষ্ম কারচুপি হয়েছে, আমরা এক মুহূর্ত শান্তিতে থাকতে দেব না। আমাদের এই যে রাজনৈতিক সংস্কৃতি, কেউ কাউকে এক মুহূর্তে শান্তিতে থাকতে দেব না, এই প্র্যাকটিসই জামাত করতে চাইছে। যদিও সংসদে তারা সরকারের এই সমস্ত ব্যর্থতা, হামের টিকা থেকে শুরু করে স্বাস্থ্য খাতের এই ভঙ্গুর, জ্বালানি সংকট, কোনো বিষয়ে কিন্তু তারা বিএনপি কে বলছেন যে তাদের ব্যর্থতা, মাত্র 1 মাস ক্ষমতায় এসেছে তারা, বিগত সরকারের ব্যর্থতা ছিল। আমি যেই জায়গাটাতে ব্যর্থতা বলছি ভাই, একটু শুনলে ভালো হয়, সেটা হচ্ছে আপনি যখন ভেন্টিলেটরের সমস্যা হলো, সেই জায়গাগুলোতে সরকার কি পদক্ষেপ নিয়েছে, এবং যখন মন্ত্রী বলেন ফাঁসি কাস্টে ঝোলানো উচিত, এইটুকু বলাই কিন্তু শেষ না। সড়ক মন্ত্রী যখন বলেন যে স্বস্তির যাত্রা হয়েছে, 2-3টি দুর্ঘটনা ঘটেছে, এইটা কিন্তু সরকারের ব্যর্থতা হিসেবেই দেখব। কারণ এই তামাশায় আওয়ামী লীগের আমলে আমরা 15 বছর দেখেছি। আমরা দেখতে চাই সরকার কি ব্যবস্থা গ্রহণ করলেন। দুর্ঘটনায় কারো হাত নেই, সরকার ইচ্ছা করে দুর্ঘটনা ঘটায়নি, কিন্তু সরকারের উচিত ছিল কমিটি তৈরি করা, অনতি বিলম্বে দোষীদেরকে শাস্তির ব্যবস্থায় আনা এবং মানুষকে জানানো যে ভাই আগামী ঈদে এটা হবে না। বরং এই কথা আমি শুনেছি যে আগামী ঈদে এইরকমই, এই কথাটা আমি পরিষ্কার বুঝতে পেরেছি। স্যার, যে আপনি তো আমাকে জানাবেন যে সেটা আপনার কথা শুনছিলেন, ভাইয়ের কথা শুনছিলেন, যে যখন দেশে একটি ক্রাইসিস চলছে বা মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে বাংলাদেশ সহ সারা বিশ্বেই একটা ক্রাইসিস তৈরি হচ্ছে, সেই মুহূর্তে সরকারকে বিব্রত করতে কিংবা তাদেরকে অস্থির রাখতে কি রাজপথে আন্দোলন, সেটা আপনি কিভাবে খণ্ডাবেন? প্রথমত হচ্ছে আপনার প্রশ্নটার মধ্যে পক্ষপাতিত্ব আছে। পক্ষপাতিত্ব কোন জায়গায়? এটা আপা বলেছে, আমি করিনি। হ্যাঁ, আপা বলেছেন, সেটা আমি আপনাকে জানিয়েছি। তো এখন আসলে কি ভাই, মানে এটা কি ধরেই কি বিরোধী দল আগে রাজপথে গিয়েছে? এটা তো হয় নাই। মানে বিরোধী দল যখন ভাই মাত্র বলল যে 5 দিন সংসদে তাদের জায়গা থেকে, সরকারি দল যখন গণভোট নিয়ে, জুলাই সনদ নিয়ে রীতিমতো হাসি ঠাট্টার পর্যায়ে চলে গিয়েছে, তখন বিরোধী দলকে এইটুকু সময়ে নির্বাচন থেকে ফিরে এসে একটা বিরোধী দলের মানে মিনিমাম প্রস্তুতিতে বা প্রস্তুতিমূলক পর্বটা সারতেও একটা 6 মাসের সময় লাগে। তো এটার জন্য আমরাও প্রস্তুত ছিলাম না, কিন্তু তাদের কার্যক্রম এটা বাধ্য করেছে। আপা যে কথাগুলো বলল, যে আসলে কি আপা তার জায়গা থেকে, আপনি যে প্রশ্নটা বলেছেন না, ওই প্রশ্নটার কোনো কিছু আনসার দেয় নাই। আপা তার আশেপাশে থেকে যত কিছু বলে এটাকে ঢেকে রাখা যায় এই চেষ্টাটা করেছেন। কিভাবে? তিনি বললেন যে এই যে গণভোট তো সংবিধানে নাই। যখন এরশাদের আমলে, এরশাদের স্বৈরাচারের শাসন ব্যবস্থার পতন হয়, অন্যান্য সকল রাজনৈতিক দল একসাথে মিলে যখন আন্দোলন করে এটা পতন করায়, তখন তো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশে নির্বাচন হয়েছিল। তাহলে তখন কি সংবিধানে কোনো তত্ত্বাবধায়ক সরকার ছিল? ছিল না। নির্বাচন হওয়ার পরে যখন সবার মনে হয়েছে যে এই তত্ত্বাবধায়ক সরকারটা দরকার বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের জন্য, তখন তত্ত্বাবধায়ক সরকারকে নির্বাচনের পরে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা তাদের ইতিহাসগুলোই ভুলে যাচ্ছেন, যে ইতিহাসের সামনের ফেসটা ছিল বেগম খালেদা জিয়া। এরপরে আপা তার জায়গা থেকে বললেন যে জুলাই সনদে সবার আগে স্বাক্ষর করার কথা ছিল এনসিপির, বিএনপির সেখানে স্বাক্ষর করেছে, এনসিপি করে না। এনসিপি কয়েকদিন আগে করেছে। এনসিপি নাম খাওয়াস্তে মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য জুলাই সনদ চায় নাই, স্বাক্ষর করতে চায় নাই। এনসিপি, বিএনপি এখন তাদের প্রত্যেকটা কথা এবং কাজে এটা স্পষ্ট প্রকাশ পাচ্ছে যে তারা প্রতারণার জন্য শুধু নাম খাওয়াস্তে ওই জুলাই সনদ বলেন, ঐকমত্য কমিশন বলেন, গণভোট বলেন, এইগুলার কথা মুখে মুখে বলেছে। তাদের মনে একটা জিনিসই ছিল, কোনো মতে খালি নির্বাচনটা পার হোক, তারপরে দেখে নিব এই জুলাই সনদ কেমনে হয়, এই গণভোট কেমনে বাস্তবায়ন হয়। এটার জন্য তারা তাদের জায়গা থেকে কোন প্রক্রিয়া জুলাই সনদ বাস্তবায়ন হবে, কিভাবে এটা জনরায় পাবে, এরকম কোনো কিছু চিন্তা করে না, তারা সাইন করে চলে এসেছে। আমরা সাইন করি নাই কেন? কারণ জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে, জুলাই সনদ আমরা আমাদের জায়গা থেকে বিএনপির মধুর কথায় বিশ্বাস করি নাই। কারণ জনাব সালাউদ্দিন আহমেদ সবসময় তার দলের, তাদের দলীয় স্বার্থের সুবিধাজনক অবস্থান নিয়ে কথা বলেছেন। আপনি দেখেন, একটা গণভোট হলো, 70% মানুষ সেই গণভোটে আলাদা করে ভোট দিল যে আপনি সংসদে পলিসি মেকিংয়ের জন্য যান, আপনাকে 50% ভোট দিলাম, কিন্তু এই জুলাই সনদে যে সংস্কারগুলো আছে এগুলো আপনার বাস্তবায়ন করতে হবে, এটার জন্য আমি 70% ভোট দিলাম। এটা পাশাপাশি প্যারালালি গিয়ে এটা করবে এরকম না, দুইটা একসাথে হয়েছে। তাহলে এত বড় ম্যান্ডেট পাওয়ার পরও তারা যখন এসে জুলাই সনদকে তোয়াক্কা করছে না, গণভোটকে অবৈধ বলছে, তাহলে সেখানে এই গণভোট যদি না হতো, বিএনপি জীবনে জুলাই সনদকে পাত্তা দিত না। এই জন্য আমরা
অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছি এই জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে, কিভাবে এই ম্যান্ডেট জনগণের আরো নিশ্চিত হবে, এটা আপনি নিশ্চিত আগে করেন, তারপরে আপনার জায়গা থেকে আমরা জুলাই সনদে সাইন করব। এরপরে আদেশ হয়েছে, গণভোট হয়েছে, এরপরে আমরা আমাদের জায়গা থেকে নির্বাচনের আগে ওই জুলাই সনদে স্বাক্ষর করেছি, শুধুমাত্র নাম কাগজে মন ভুলানোর জন্য না। এবার বেশ কিছু জায়গায় কথা, মানে আপা যে জায়গায় একটু আগে বললেন যে আমরা আমাদের জায়গা থেকে বিরোধী দল আমাদেরকে চিন্তা করতে হবে জনগণ কি চায়। বিরোধী দল শুধু নিজে কি চায় এটা চিন্তা করলে হবে না। এটা কে চিন্তা করছে এখন? বিএনপি তাদের জায়গা থেকে জনগণ যখন তাকে গণভোটের এই ম্যান্ডেটে বলে দিল যে আপনি এই সংস্কারগুলো করবেন, বিএনপি গিয়ে তাদের সুবিধাজনক প্রত্যেকটা অবস্থান ব্যক্ত করছে এবং ওইটা করতে চাচ্ছে। এবং বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে আইনমন্ত্রী প্রত্যেকটা মানুষ এই জায়গায় তাদের জায়গায় গুরুত্বপূর্ণ যে সংস্কারগুলো একটাতেও তারা এগ্রি করছেন না। তাদের নোট অফ ডিসেন্ট সেখানে তারা মানবেন না। তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য গণভোট হয়েছে, দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য জুলাই অভ্যুত্থান হয়েছে, দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার ঐক্যমত্য কমিশন করেছিল। তাদের 31 দফার প্রথম দফা হচ্ছে তারা তাদের জায়গা থেকে সংবিধান সংস্কার কমিশন করবেন। ওই কমিশনটাই তো সেটা ছিল, শুধু নামটা আলাদা ছিল, ঐক্যমত্য কমিশন। সেখান থেকে এই নির্বাচনের পরবর্তী সময়ে একসাথে দুইটা রোল প্লে করার কথা ছিল। একটা ছিল তারা সংসদ সদস্য হবে, আরেকটা ছিল তারা তাদের জায়গা থেকে কনস্টিটিউশনাল যে অ্যাসেম্বলি হবে ওইটার তারা সদস্য হবে। কিন্তু এখনই তারা এই জায়গায় প্রতারণা শুরু করছে। তো আমরা আমাদের জায়গা থেকে শুধু বিএনপিকে একটা জিনিসই বলতে চাই, স্পষ্ট করেছে সংবিধান অন্তর্ভুক্ত করা হতে হবে, তারপরে তারা শপথের বিষয়ে আসবে। কোনটা সংবিধান সংস্কার পরিষদের কথা, যেটা যে শপথটা আসলে বিরোধী দল নিয়েছে, যেটা আপনি তো ওটার কথাই বলছিলেন। এটা জুলাই আমাদের এই যে আদেশ, এই আদেশে স্পষ্ট করে আমাদের লেখা রয়েছে 7 নম্বর ধাপে, এই উক্ত নির্বাচনে যদি হ্যাঁ জয়যুক্ত হয় গণভোটে, তাহলে নির্বাচিত প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে এবং আদেশ অনুসারে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। তাহলে তারা তাদের জায়গা থেকে এখন যদি বলে যে আগে তারা ওইখানে সংসদ সদস্য হবেন, সংবিধানে অন্তর্ভুক্ত করবেন, তারপরে করবেন, না, জনগণ তো এটা বলে নাই তাদের জায়গা থেকে। তারা এখন তাদের জায়গা থেকে অনেক এক্সকিউজ দেওয়া শুরু করেছেন। কি এক্সকিউজ? তারা বলছেন যে এখানে আমাদের যে সংসদ, এই সংসদই আমাদের জায়গা থেকে সার্বভৌম, এই কথা বলা শুরু করছেন। অথচ এই যে আমাদের জুলাই সনদের উপরে এত % মানুষ, 70% মানুষ যে তারা ম্যান্ডেট দিল, এটা সার্বভৌম না। কিন্তু আমরা যদি আমাদের জায়গা থেকে দেখি, এই যে আমাদের সংসদ, এই সংসদও এমন অনেক সংশোধনী এনেছিল যে এই সংশোধনীগুলো গিয়ে আমাদের সুপ্রিম কোর্টে গিয়ে বাতিল হয়ে গিয়েছে। তাহলে যদি আমার এই সংসদটাই সার্বভৌম হয়, তাহলে তো আমার সর্বোচ্চ আদালত কখনো এই আমাদের যে সার্বভৌম যে প্রতিষ্ঠান সংসদ, সেটার সংশোধনীগুলো বাতিল করতে পারে না। কিন্তু বাতিল করেছে এবং আগামীতেও বাতিল করবে। তার মানে আমাদের এখানে সংসদ সার্বভৌম নয়, বরং এই যে সংবিধান, এই সংবিধানের সাথে স্পষ্ট করে উল্লেখ করা আছে যে আমাদের এই যে জনগণ, এই জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে এই সংবিধান পরিচালিত হবে। তাহলে জনগণ তো আলাদা করে তার অভিপ্রায় দিল। আপনাকে যত % ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে, তার চেয়ে আরো 20% অভিপ্রায় বেশি দিয়ে সে বলছে আপনি জুলাই সনদ বাস্তবায়ন করুন। এখন আপনি আপনার জায়গা থেকে বলছেন গণভোট অবৈধ। মানে আমাদের আসলে দুঃখের জায়গা কোনটা? ইতিহাস সবাইকে সুযোগ দেয়, কিন্তু এই সুযোগটা বেশি দিয়েছে আসলে আমাদের জিয়া পরিবারকে। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার সময় একটা গণভোট পেয়েছিলেন, বেগম খালেদা জিয়া তার সময় গণভোট পেয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার গণভোটে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন, তিনি ইতিহাসে স্মরণীয়। বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করলেন, ইতিহাসে পজিটিভভাবে স্মরণীয়। কিন্তু আজকে জনাব তারেক রহমান, খুবই দুঃখ লাগে, তিনি তার জায়গা থেকে জনগণের এত বড় ম্যান্ডেটের পরে এটাকে তিনি চুপ করে নিষ্ক্রিয় দর্শকের মতো সংসদে বসে থেকে মিটিমিটি হাসেন, টেবিল চাপড়ান, আর তার আশেপাশের মানুষগুলো জনগণের এত বড় ম্যান্ডেটটাকে নিয়ে তারা প্রতারণা করে। এটা ইতিহাসের এই দায়টাকে অবশ্যই নিতে হবে। সংশ্লিষ্ট বিষয় বলেছেন যে 1973 সালের 7 এপ্রিলের পরে রাষ্ট্রপতির এই ধরনের আদেশ দেওয়ার ক্ষমতা থাকে না, এইটাকে আসলে কিভাবে বলবেন? হ্যাঁ, তো 1973 সালের পরে মানে জুলাই অভ্যুত্থানের এরকম কোন ধরনের বিধান ছিল নাকি? 1973 সালের পরে এই ধরনের অভ্যুত্থান হয়ে 106কে টেনে এনে কোনো অন্তর্বর্তীকালীন সরকার হয়েছিল নাকি? 1973 সালের পরে এই যে জুলাই অভ্যুত্থানের পরবর্তী যে বাংলাদেশ, যে বাংলাদেশে 5 বছর পর নির্বাচন হওয়ার কথা ছিল 24-এর পর 29-এ, সেটা না হয়ে 26-এ হওয়ার কথা ছিল নাকি? এই জুলাই সনদের এই 1973 সালের পরে আমরা দেখলাম এই বাংলাদেশে যাদের সাথে জুলুম করা হয়েছে, আমরা বিশ্বাস করি জনাব তারেক রহমান জুলুমের শিকার, আমাদের জনাব সালাউদ্দিন ভাই জুলুমের শিকার, এই মানুষগুলো আবার ফিরে আসলেন, আমাদের অসংখ্য গুম হওয়া মানুষ আবার
আবার ফিরে আসলেন, এই জিনিসগুলো কোনোটাই কি আমাদের জায়গা থেকে ওনারা এই কি সাংবিধানিক একবারও প্রক্রিয়া বলেছেন ছিল? জুলাই সনদ বাস্তবায়ন তারা করবেন না? তারা তো বলছেন তারা তো- ধারণ করেন জুলাই না, 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 চেতনাকে, কোনোদিনও। বারবারই তো বলছেন সংসদে পরশুদিন তো ভাই তো কথার সাথে বললেন। কাজের মিল থাকতে হবে। মুখে মুখে ধারণ করেন আর বাস্তবায়নের সময় নিজেদের পছন্দের অধ্যাদেশগুলো, নিজেদের পছন্দের বিধানগুলো তারা করবেন, বাকিগুলো করবেন না। তার মানে কি এটা জুলাই সনদ পুরো বাংলাদেশের, ভাই একটু আগে যেটা বললেন, তাহলে পুরো বাংলাদেশকে ধারণ করে না? তাহলে এটা তো শুধু বিএনপিকে ধারণ করে। এটা তো বিএনপির দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জায়গা না, এটা বাংলাদেশের মানুষের গণ অভিপ্রায় বাস্তবায়ন আমি করার জায়গা। সার্জিস আপনার কথা বুঝতে পেরেছি, দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জায়গা না, যেমন কথাটা বলছেন তেমন সঙ্গে সার্জিস বলছিলেন যে প্রতারণার জন্য আসলে মুখে মুখে আপনারা জুলাই সনদ বাস্তবায়নের কথা এর আগে, নির্বাচনের আগে বলেছিলেন। এটাকে আপনি কিভাবে দেখেন, ব্যাখ্যা করবেন? বলে না যে তর্ক করো যুক্তির সাথে, যুক্তির বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, অন্তত পক্ষে সংসদে তো নাই। এবং যুক্তির সাথে যেটা দরকার সেটা হচ্ছে সংবিধান, মাস্ট। এর বাইরে যাওয়ার আপনার, আমার, সার্জিস বা আরো কেউ, সার্জিসের বাপদাদা, আমার বাপদাদা, কারো কোনো সুযোগ নাই। ঠিক আছে, জনগণেরও নাই। জনগণের আছে, জনগণের, সেটাই আসছি। এরশাদের পরে সার্জিস যে কথাটা বলছেন তত্ত্বাবধায়ক নিয়ে, যে একটা তখন তো আইন ছিল না, আমিও বলি তখন আইন ছিল না, কিন্তু আপনি জানেন সবগুলো দল একসাথে বসে ডক্ট্রিন অফ নেসেসিটি এটা দিয়ে কিন্তু ওই মুহূর্তে রাষ্ট্র কিভাবে ইলেকশনটা করবে সেটা নিয়ে বসছে। এবার কি ডক্ট্রিন অফ নেসেসিটির কাজ দিয়ে আমরা গিয়েছি? যাইনি। আমরা একটা সংস্কারের কমিটি বানিয়েছি, সেই কমিটির প্রধান যা যা বলেছেন উনি হাদিসের মতো, কোরআনের মতো উনি বাণী দিয়েছেন। তো উনার বাণী তো এখানে সার্বজন গ্রহণযোগ্য হতে পারে না। রাষ্ট্রীয় প্রধান, ইন্টারিম গভর্নমেন্ট প্রধান, উনি এক ধরনের আপনার কি বলে নোট অফ ডিসেন্টের উপর সিগনেচার করালো বিএনপিকে, আর নোট অফ ডিসেন্ট ছাড়া উনি বক্তব্য পেশ করলো, জোর করে বেঁধে দিল, হাত পা বেঁধে সাগরে ছেড়ে দিল, তুমি সাঁতরাও। এটা তো সম্ভব না। আপনার রাষ্ট্রপতিকে স্বরাষ্ট্রমন্ত্রী মহান জাতীয় সংসদে কি বলেছেন, রাষ্ট্রপতির উদ্ধৃতি দিয়ে, যে আমি মহামান্যকে জিজ্ঞেস করেছি আপনি কি অধ্যাদেশ দিতে পারেন, উনি বলেছেন না আমি পারি না। তাহলে আপনি কিভাবে দিলেন? আমাকে চাপিয়ে দেওয়া হলে আমি কি করতে পারি? একটা রাষ্ট্রপতির যার কিনা এক লাইন বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নাই, সে তাকে চাপিয়ে দিলে সে কি করতে পারে? এটা কিন্তু স্বাভাবিক। উনি কিন্তু স্বীকার করেছেন এবং সেটা রিপিট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তো এই জায়গায় যে জনগণ ম্যান্ডেটের কথা বলছেন, জনগণ তো 213টা আসনে বিএনপিকে ম্যান্ডেট দিয়েছে। এইখানে আপনি সংবিধানের কথা বলছেন, আপনি শাহদিন মালিক, তানিয়া আমির সহ অনেকগুলো অ্যাডভোকেট, প্রথিতযশা অ্যাডভোকেটরা কি বলেছেন, যে একটা শপথের পরে আরেকটা শপথ নিলে আগের শপথটা বানচাল হয়ে যায়। বিএনপি তো অনেক ভদ্র রাজনীতি করছে এই কারণে যে ওটা করলে বিএনপি চায় না এই রাষ্ট্রটা অকেজো হয়ে যাক, এই রাষ্ট্রটা আবার খুঁড়িয়ে খুঁড়িয়ে এই রাষ্ট্রের গণতন্ত্র হাঁটুক, যে কারণে বিএনপি এটা নিয়ে কোনো কথা বলছে না। যদি 3rd-4th পার্সন বিরোধী দল হওয়ার মতো থাকতো বাংলাদেশে এই অবস্থায়, তাহলে কিন্তু অনেক রকম সমস্যায় হয়তো আজকের বিরোধী দল পড়তে পারতো 2টা শপথ নেওয়ার কারণে। এবং এটাও আমি জানি না ফিউচারে এটার কি হবে, 2টা শপথ নেওয়ার কারণে একটা শপথ তারা লঙ্ঘিত করেছে। তো এই জায়গাগুলা তাদের বিচার মানি, কিন্তু তালগাছটা আমার, এটা হলে তো চলবে না। তাদেরকে বিচার মানতে হবে, বিচারের যে সিস্টেম লঙ্ঘন করে হবে না। এটা আপনার সার্বভৌম রাষ্ট্র, এটা কিন্তু এখন রেভুলেশন রাষ্ট্র না। রেভুলেশন রাষ্ট্র ছিল 5ই আগস্ট, 6ই আগস্ট, 7ই আগস্ট, 8ই আগস্টের সন্ধ্যা পর্যন্ত। আপনি এর মধ্যে আপনি আপনার স্পার্ক করতে পারেন নাই, এই দায়িত্ব আপনাকেই নিতে হবে। ভুল করলে ভুলের মাসুল তো দিতেই হবে। আপনি রাষ্ট্রপতির হাত দিয়ে শপথ নিয়েছেন, আবার আপনি রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলেছেন, আবার আপনি রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করার মতো আপনার হাতে কোনো রকম আইন কানুন কিচ্ছু নাই। আপনি রাষ্ট্রপতিকে মুখে মুখে ইমপিচমেন্ট করছেন, আপনি সারা বিশ্বে রাষ্ট্রপতিকে ছোট করছেন। আমি বলি নাই রাষ্ট্রপতি ভীষণ ভালো মানুষ, আমি শুধু আইনের ধারালো যুক্তিগুলোর কাছে যাচ্ছি। এইখানে যাওয়া ছাড়া আমার কোনো উপায় নাই। আপনি যখন রাষ্ট্রপতিকে নিয়ে শপথ নিলেন তখন রাষ্ট্রপতি বৈধ, তারপর আপনি রাষ্ট্রপতিকে অবৈধ ঘোষণা করলেন কিসের উপর? আপনার তো স্পিকার নাই, আপনার তো সংসদ নাই, আপনি তো অভিশংসন করতে পারবেন না, তাহলে আপনি কিসের উপর করবেন? সেই কথাটা যদি সত্যকে সত্য বলতে হয়, সেটার জন্য যদি বিএনপি দায় হয়, তাহলে বিএনপি এই দায় নিলে আমি মনে করি না বিএনপি কোনো লস করবে। কারণ বিএনপির সাথে জনগণ আছে, যে জনগণ বিএনপিকে ভোট দিয়েছে একটা দায়িত্বশীল আচরণের জন্য, সংবিধান মেনে চলে কাজ করার জন্য। আমি আবারও বলছি সার্জিস সহ সমস্ত বিরোধী নেতাকে, যে আপনারা যেটায় কারো কোনো আপনার নোট অফ ডিসেন্ট নাই, এগুলোকে মেনে নিয়ে আগে আইনগুলো পাস হোক,
এগুলো সুন্দর একটা সিস্টেমেটিক চুলচেরা বিরোধী দলের রাজনীতি হোক, সেইখানে বিরোধী দল ছায়া সরকার হিসেবে কাজ করুক, হামের টিকা নাই সেটার জন্য বলুক, এবং কি বলে জলাতঙ্ক রোগের টিকা নাই, কেন 18 মাস টিকা আসলো না, কেন আমাদের সন্তানরা মারা যাচ্ছে, সেটা নিয়ে কাজ করুক। সেটার সাথে সরকারকেও জবাবদিহিতার মধ্যে আনুক। সরকার কতটুকু করতে পেরেছে, কতটুকু পারে নাই, সেটা সরকার জবাবদিহিতার মধ্যে আসবে সংসদে। এই মহান জাতীয় সংসদটাকে পবিত্র জায়গা হিসেবে আপনারা কাজ করেন, এটাই আপনাদের কাছে আমাদের একমাত্র স্বনির্বন্ধ ও অনুরোধ। গণতন্ত্রকে রক্ষা করার জন্য, বাংলাদেশের রাজনীতিগুলোকে রক্ষা করার জন্য, বাংলাদেশের সাধারণ মানুষের ডিমান্ডকে ফুলফিল করার জন্য, এর বাইরে কোনো কিছু। সংবিধান ছুঁড়ে ফেলা নিয়ে একটা প্রশ্ন আসছে আসলে, সেখানে এই বিতর্ক বলছেন আপনাদের দলীয় সংসদরা বলছেন যে জামাতের পরাজয়ের দলিল হিসেবে তারা হয়তো গাত্র দেওয়া হচ্ছে দেখে সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলছে। এখানের সাথে আসলে এই ধরনের বিতর্ক কেন আসছে? আমি আসলে এটা যে বুঝি না যে সংবিধান ছুঁড়ে ফেলা, প্রত্যেকটা সংবিধানে 72 সালে ওটা আবিষ্কার হয়েছে দেশ স্বাধীন হওয়ার পরে, কিন্তু তার মানে এই না যে ওই সময় যে সরকার ছিল তার মন মতো করে সংবিধান বানিয়েছে। তখন কিন্তু প্রত্যেকটা মানুষ এই দেশটাকে ধারণ করেছে, লালন করেছে। এই দেশের বাইরে বিরুদ্ধে যারা কাজ করেছে তাদের কাছে সংবিধান হতে পারে পাকিস্তানপন্থী, তাদের কাছে সংবিধান হতে পারে অন্যপন্থী, এইখানে এইটা সমস্ত পৃথিবীর ভালো ভালো সংবিধানগুলোকে ফলো করে, সংবিধান তো বানানো জিনিস না, ভালো ভালো সংবিধানগুলোকে ফলো করে অনেক দিন এই দেশে ব্রিটেন শাসন করেছে, সেগুলা থেকে কেটে ছেটে নিয়ে টিয়ে আপনার বানিয়েছে। এটা তো ছুঁড়ে ফেলার কোনো জিনিস না। আপনার সবখানে আপনি ধরেন যে 28-এর খধারা, নারী পুরুষ ধনী গরিব উঁচু নিচু সব মিলে সমান, আপনি এটা কাইটা ছাইটা কি করবেন? আপনি কোনখানে নিয়ে যাবেন? ওইটাকেই অন্য কোনো আঙ্গিকে তো ওই কথাগুলোই থাকতে হবে। হ্যাঁ, কিংবা আপনার নির্বাচন পদ্ধতি ওই অবস্থায় থাকতে হবে। যদি আপনার নির্বাচন পদ্ধতির সঙ্গে আপনি না মিলেন, আপনি আনেন সংশোধনী, আপনাকে তো কেউ নিষেধ করে নাই। এনভায়রনমেন্ট অনুযায়ী অনেক কিছু চেঞ্জ হতেই পারে। আপনার যেমন তত্ত্বাবধায়ক আসছে এনভায়রনমেন্ট অনুযায়ী, আবার আপনি যদি মনে করেন যে শেখ মুজিবুর রহমান সাহেবের পরিবারকে আজীবন আপনার সম্মান দেওয়া, নিরাপত্তা দেওয়া, এটা আপনি বাদ দিতেই পারেন। আপনি রাষ্ট্রপতি 70 অনুচ্ছেদ আপনি চেঞ্জ করবেন, এখানে তো সবাই একমত হয়ে 70 অনুচ্ছেদে কি বলেছে, 70 অনুচ্ছেদে সবগুলোর সাথেই একমত হয়েছে, শুধুমাত্র অর্থবিল ছাড়া। এগুলো তো আপনি করতেই পারেন। তো এই যে জায়গাগুলো, আপনার এই জায়গাগুলো মানলে, মেনে, সংবিধানটাও থাকলো, আমরাও থাকলাম। আপনার ব্রিটেন যদি 1000-এর উপর 800-র উপরে অলিখিত সংবিধান দিয়ে পৃথিবী চালাতে পারে এত বছর, এত শত শত হাজার বছর, বাংলাদেশ কেন 54 বছর 55 বছর চালাতে পারবে না? আমাকে বলেন তো। জি মনিয়াপা, আমি কথা বুঝতে পারছি। মাহবুব ভাই, আপনি একটু বলবেন। আপনার কাছে 2-3টা প্রশ্ন থাকবে, তার মধ্যে প্রথম প্রশ্নটা এখান থেকেই শুরু করতে চাই যে সংবিধান ছুঁড়ে ফেলার যে বিতর্কটা আসছে, এটা কেন এখন আসছে এবং কার আসলে গাত্র দেওয়া হচ্ছে? আসলে দেখুন, আপা যেটা বললেন যে বিচার মানেই কিন্তু তাল গাছ আমার, এরকম একটা বিষয় আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকে। কিন্তু গত 18 মাসের অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের মনে হয়েছে কি, বিচারও মানি না, তাল গাছও মানি না, আমি যেটা বলবো এটাই তাল গাছ। অর্থাৎ এটাকে বলে মব সন্ত্রাস। এই মব রাজার আমলে যা কিছু হয়েছে সব কিছুই কিন্তু ধরেন ছুঁড়ে ফেলা, ভেঙে ফেলা, কেটে ফেলা। আপনার 72 সংবিধান তো একটা মুক্তিযুদ্ধ জাত একটা সংবিধান, তো সেটার ব্যাপারে রাগটা কাদের থাকার কথা? যাদের থাকার কথা তারাই আছে। কারণ আপনি দেখুন যে ভারত বা পাকিস্তান অথবা এই আশেপাশের কোনো দেশের সংবিধানে এই ধর্মনিরপেক্ষতা বা সেকুলারিজম শব্দটা কিন্তু নাই। ভারতে আছে সেকুলার, আমাদের এখানে সেকুলারিজম শব্দটা আসলো কোথা থেকে, বঙ্গবন্ধু কোথায় পেলেন, সেটা কিন্তু তার বইতে লেখা আছে। কাজে আমরা যখন বলছি যে এটা ভারত লিখে দিচ্ছে, এইটা কিভাবে হয়? এবং আপনি দেখুন বারবার বলা হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ ইত্যাদি নানান রকম কথাবার্তাগুলো তুলে দিয়ে আবার দেখা গেল সুতা আমদানি 140% বেড়ে গেছে। আগামীতে যেই কোরবানি ঈদ হতে থাকবেন দেখবেন বহর চলে আসতেছে গরু ওখান থেকে, পেঁয়াজ ইত্যাদি। তার মানে আপনি আত্মনির্ভরশীল হওয়ার কোনো কথাকে অন্তর্বর্তীকালীন সরকার বলেছে? এই 18 মাসে কোনো ছাত্রদেরকে কি বলেছে ইউনূস সাহেব যে তোমরা বাবারা পড়তে বসো, তোমরা নিজেদেরকে তৈরি করো? না, উনি বলেছেন তোমার ঘরের ভেতরেই তো ফ্যাসিস্ট আছে। আচ্ছা, এই যে আরেকটি বললেন সার্জিস সাহেব, বললেন জুলুমের শিকার তো বিএনপি সবচেয়ে বেশি হয়েছে। এটা যেমন সত্য, আমরা একটু জুলুমের শিকার আমাদের যারা 60 দশকে 50 দশকে যারা রাজনীতি করেছেন তাদের কথাটা একটু মনে করি। বিশেষ করে বঙ্গবন্ধুর জীবনে উনি কত বছর কারাগারে ছিলেন, উনার যে পরিবারের সদস্যরা 8 বছরের শিশু রাসেল সহ 22 জন নিহত হয়েছে, এটা কোন ধরনের জুলুম এবং কারাই হত্যাকাণ্ড ঘটালো? এটার যেমন বিচার হয়নি, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যারও কোনো বিচার হয়নি। আবার আপনার বিভিন্ন ধরনের রাজনৈতিক হত্যাকাণ্ডের কোনটার বিচার আমাদের এখানে হয়েছে?
সবকিছুর পর যখন আমরা একটা সংসদ পেলাম, এই 24-এর গণ অভ্যুত্থানের পর আমাদের প্রথম মনে হয়েছে, আচ্ছা বিড়াল সাদা না কালো সেটা বড় কথা, না বিড়াল ইঁদুর খায় সেটা বড় কথা। অর্থাৎ সংবিধানে কি লেখা আছে, নাকি সংবিধান মতো চলছে কিনা সরকার বা গণতন্ত্র, সেইটা বড় কথা। সংবিধান কি আছে? আপনার 80 দশকে এরশাদ যে 10 বছর আপনাকে শাসন করলো কোন সংবিধানের আওতায়? আপনাকে জিয়াউর রহমানকে মেরে ফেললেন, আপনি বঙ্গবন্ধুকে মেরে ফেলা হলো, এই কোন সংবিধানের আওতার? আপনি যখন আওয়ামী লীগ 3 বার নিজেদের মতো ভোট করলো, রাতের বেলা ভোট করলো, আমিরামি ভোট করলো, কোন সংবিধানে লেখা আছে রাতের বেলা ভোট করা যাবে? অর্থাৎ সংবিধান তো আপনারাই তৈরি করেন যারা ক্ষমতায় থাকেন। আমরা চেয়েছিলাম এইবার যে এত রক্তস্রোতের বিনিময়ে যে সংসদটা আমরা পেলাম, আমরা কথা বলতে পারবো, আমরা সকলে মিলে একটা যার যার কাজে থাকতে পারবো, সেই জন্য একটা কর্ম পরিকল্পনা দরকার ছিল। সেই জায়গায় আমরা প্রথমেই দেখলাম বিরোধী দলের এক ধরনের উচ্চাভিলাষ, উচ্চ কক্ষ নিম্ন কক্ষের ব্যাপারটা কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই সমস্ত কথাবার্তা বলে তারা কিন্তু বারবার বলতেছে নতুন সংবিধান সংস্কার ইত্যাদি পরিষদ। এই ভাই, এটা কি মুক্তিযুদ্ধ হয়েছে 24 সালে? 24 সালে তো মুক্তিযুদ্ধ নয়। যেমন 90-এর গণঅভ্যুত্থান হয়েছিল, 69-এর গণঅভ্যুত্থান হয়েছিল, 52 সালে ভাষা আন্দোলন ছিল, তার ধারাবাহিকতায় একটি অসাম্প্রদায়িক অনেক বড় একটা আন্দোলন হয়েছে। 2, 3, 4 আগস্টে যে আমরা অসাম্প্রদায়িক গান শুনেছি, এই গান কিন্তু আমরা 18 মাসে আর অন্তর্বর্তীকালীন সরকারের সময় শুনিনি, বরং গান বন্ধ হয়েছে, মাজার ভাঙ্গা হয়েছে, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙ্গা হয়েছে, সঙ্গীত শিক্ষা বন্ধ হয়েছে। সময় একেবারে শেষ পর্যায়ে, কিন্তু আপনি বলবেন যে সার্জিস বলছিলেন 7ই মার্চের বক্তব্য নিয়ে সমস্ত কিছু ভুলে গেলেন সবাই। 7ই মার্চের বক্তব্য কি শুধুই একটি বক্তব্য? সেটা কি কোনো দলীয় সম্পত্তি? এবং আপনি দেখুন যে সমস্ত প্রতারণা করেছে কিনা গণভোট করলেই করছে, এবং গণভোট নিয়ে কিন্তু গণভোট অন্তর্বর্তীকালীন সরকার প্রতারণার আশ্রয় নিয়েছিল। বিএনপি সেটা বুদ্ধিমত্তার সাথে টিট ফর ট্যাট দিয়েছে। এবং যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার প্রতারণা করেছিল, বিএনপির এছাড়া উপায় ছিল না। আরেকটি কথা বলে রাখি আধা মিনিটে, সেটা হচ্ছে তারা যে 70% কাস্টিং ভোটের কথা বলেন জুলাই সনদের ভক্তরা, তাদের একটু মনে রাখা উচিত 4 কোটি ভোট হ্যাঁ পড়েছে, 3 কোটি ভোট না পড়েছে, 6 কোটি লোক ভোট দিতে যায়নি। এই যায়নি ভোট প্লাস না ভোট 9 কোটি ভোট হ্যাঁ ভোটের পক্ষে নেই। কাজেই আপনি বলতে পারেন না যে আপনি একেবারে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় গণভোট হয়েছে। কাজেই এটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। সার্জিস, আপনি যে শুনছিলেন যে গণভোটে যে 9 কোটি মানুষ দেননি, সেটা যেমন বলছিলেন, একই সঙ্গে আমি দুজনকে প্রশ্ন করেছিলাম যে সংবিধান ছুঁড়ে ফেলার ইস্যুটি কেন বিতর্কে আসলো। আমি বেশ কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো, আমাকে একটু সময় দিতে হবে। 2 মিনিট সময় আছে আপনার হ্যাঁ, হাতে। প্রথমত হচ্ছে আমি ভাইয়ের ওই কথাটা দিয়ে শুরু করতে চাই। তিনি তার জায়গা থেকে যেটা বললেন যে আমরা কেন আমাদের জায়গা থেকে 50-60 দশকের যাদের অনেক অবদান ছিল শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে, তাদেরকে কেন আমরা স্মরণ করি না। আমরা নির্দ্বিধায় আমাদের জায়গা থেকে বলি যে 1971 সালে 24শে মার্চের আগে শেখ মুজিবুর রহমানের যে অবদান ছিল, আমরা আমাদের জায়গা থেকে অবদানটা স্বীকার করি। কিন্তু সাথে সাথে আমাদের এই কথাটা বলতে হবে যে 1972 সালের 10ই জানুয়ারি এই দেশে ফিরে আসার পর থেকে তিনি তার জায়গা থেকে বাংলাদেশের স্বাধীনতার যে মূল আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্র, সেটাকে নিজে গলা টিপে হত্যা করেছেন, বাকশাল কায়েম করেছেন। তিনি তার জায়গা থেকে ভাই, আমার কথা শুনুন, নো ইন্টারাপশন প্লিজ, আমি করি নাই। এটা একটু বলেন। এখানে খুবই স্পষ্ট করে তিনি তার জায়গা থেকে গণমাধ্যমের স্বাধীনতাকে হরণ করে মাত্র 4টা তার মন মতো মিডিয়াকে চালু করে রেখেছিলেন। তিনি তার জায়গায় প্রায় শেষ করে তিনি তার জায়গায় কথার মাঝে ইন্টারাপশন হবে না। তিনি তার জায়গা থেকে রক্ষী বাহিনীকে দিয়ে বাংলাদেশের সামরিক যে বাহিনী ছিল যেগুলো, সেগুলোকে তিনি তার জায়গা থেকে তাদের যে সার্বভৌমত্ব সেটা নষ্ট করেছিলেন। তিনি দুর্ভিক্ষ, তার জায়গা থেকে তার দুর্বলতার মধ্যে দিয়ে দুর্ভিক্ষ তৈরি করে লক্ষ লক্ষ মানুষের নিহতর কারণ হচ্ছে তিনি। ভাই শেষ করে দেন। 15ই আগস্টের ব্যাপারে বলেন ভাই, উনি একটু আগে উনি 10 মিনিট কথা বলছে না। আমাদের সবচেয়ে বড় সমস্যা কি, আমি ভাইয়ের একটা কথা বলি, উনি পুরো সময় এখানে কথা বলছে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে। কারণ ওনাদের ওই গার্ডসটুকু নাই যারা ক্ষমতায় থাকে তাদেরকে প্রশ্ন করা। এটার কারণে ওই জন্য কথার মাঝে কথা বল। ভাই, আমরা কি টকশো করবো নাকি করবো? ওনার সময় একটা কথা বলেছি, ওনার সময় একটা কথা বলেছি, আপনি কেন বলবেন আমার স্পিচ? আপনি 15ই আগস্ট নিয়ে বলেন। দিস ইজ সো ননসেন্স। আপনি 15ই আগস্ট নিয়ে বলেন। ভাই, প্রশ্ন ছিল মনে হয় আমারটা আমাকে বলতে দেন। কেন এটা বলবেন? আমারটা বলতে দেন।
এখানে সবচেয়ে বড় সমস্যা বাংলাদেশের সো কল সিভিল সোসাইটির, তারা ক্ষমতাকে তোষামত করে ধীরে ধীরে স্বৈরাচার বানায়। তারা তাদের জায়গা থেকে এখন অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে কথা বলছে, কিন্তু বিএনপি যে তাদের জায়গা থেকে এখন সেই যেই ধরনের অপকর্মগুলো তারা করছে, যে প্রতারণা করছে, এটা নিয়ে কথা বলে তাদের কোনো গাছ নাই। তারা হামের টিকা নিয়ে ব্যস্ত, কিন্তু জুলাই 16 এই যে গুম থেকে শুরু করে এই যে অত্যাচারগুলো, এগুলো বাতিল করে দিচ্ছে। কি কথা বলার আপনি সুযোগ দিচ্ছেন? কথার মাঝে এটা কেন তো কথা হতে বলবে? পারে না। কথার মাঝে কেন কথা বলবে? আপনি বলেন যে তারা আমি কি তাদের বিএনপির জায়গা পক্ষে বলেনি, আপনি ভাই, বঙ্গবন্ধুর আমার সব বক্তব্য বিএনপির পক্ষে বলেছেন, আমি না না, শুনেছি। আপনি তো সময় আপনি আমাকে দিচ্ছেন না, তো উনি তো এর ভাই, আমরা কথারই কি কথা করবো বলে না যাচ্ছেন। করবো? আপনি উনি ওনাকে কোনো সময় একটা সময় প্রশ্ন আমরা কথা করেছিলেন, বলছি। তবে আপনি ব্যক্তিগত আক্রমণ না করে না, যদি না, আপনি ব্যক্তিগত বলেন, আক্রমণ তাহলে না, আমি total বুঝতে civil পারবো। society, so called civil society নিয়ে কথা বলেছি। উনি ব্যক্তিগত এটা হলো আক্রমণ বাস্তবতা। করেছেন। শোনেন, আমি আপনাকে একটা উনারা জিনিস বলতেছি না, প্রতারক। সংবিধানের উপরে কিছু নাই। এখন তারা এটা কেন বলতেছে জানেন? কারণ কারণ তাদের ওনারা 15ই আগস্টের হত্যাকে সমর্থন করেন। শোনেন, এই তো। স্যার, কারণ তাহলে শোনেন, সেই আপনারা সেই- হইলেন সেই কথা বলেন না আপনার কেন? 15 আগস্ট নিয়ে এত সমস্যা কেন জানেন ভাই? এই- একাধিক এই- বলি। এই কথা আপনি উনার- বলতে দেন। উনি এখন কয়দিন উনারা পরে তো বলুন। শেখ হাসিনার ভারত পালানো নিয়েও উনার প্রচুর জ্বলবে। কারণটা হইলো উনি উনারাই ঠিক বলবে বলেন, যে কারণ শেখ উনি হাসিনা ভারত বঙ্গবন্ধুর পালাইতে উপরে পারে না। বক্তৃতা দিয়ে শেখ অভ্যস্ত। হাসিনাকে কিভাবে উনি তার বঙ্গবন্ধুকে গণভবনে কিভাবে জাতির আক্রমণ জনক করা বলে হলো? বক্তৃতা দিয়ে অভ্যস্ত। ভাই, এই কারণেই এরকম উনি করে এটা টকশো বলছেন। করা যায় না। লাস্ট 30 সেকেন্ড আছে। এরকম করে টকশো করা যায় না। আপনি আসলে টকশো করাচ্ছেন না, উনি ব্যক্তিগত আমার আক্রমণ কথার সময় করবেন। কথা বলবে কেন? উনি এলো কথারই বক্তব্য করবেন, আসলে টকশো করা যায় না। 30টা সেকেন্ড সময় দেন সবই ওনাকে সময় না, একটু দেন। বলুক, আপনি তো বলেছেন। সাজেস্ট বলুন। উনি আমার আগে 3 থেকে 4 মিনিট বলেছে। Please আমি বলুন। একটা শব্দ বলি না, শুধু নোট করেছি। এগুলো হচ্ছে বেসিক ম্যানার। আমার নোট দেখেন, পুরো না, পৃষ্ঠা না, এরকম দেখেন। করে কথা বলার কোনো সাজেস্ট মানে নাই ভাই। জুলাই সনদের কি ভূমিকায় বলবো? মুক্তিযুদ্ধ যার নেতারা পর্যন্ত যার তারা ফেলে 75-এর দিয়েছেন। আগস্ট নিয়ে এত জ্বালা, কয়দিন পরে তার শেখ হাসিনা কেন ভারতে গিয়েছে এটা নিয়ে তারপরে অনেক আপনি জ্বালা স্বীকার হবে, করুন যে অনেক হ্যাঁ, জ্বালা 15 হবে, আগস্ট ঠিক ছিল। অনেক জ্বালা হবে। এটা মেরে ফেলা শেখ ঠিক ছিল। মুজিবুর রহমানের কর্মদোষের কারণে এই হয়েছে। দেখেন, এই এই যে কারণে বলছে, মিষ্টি বিতরণ আপনি হয়েছে। ভাই, এটা হচ্ছে শিশু রিয়েলিটি, হত্যা হচ্ছে এটা হচ্ছে তার রিয়েলিটি। কারণে।